শর্ট টার্ম আর লং টার্ম নিয়ে একটা এপিসোড করার কথা ছিল, যেটা হচ্ছে 10টা রাজনৈতিক চর্চা বা রাজনৈতিক জ্ঞানদানের যে এপিসোড হওয়ার কথা, তার মধ্যে এটি হওয়ার কথা ছিল দ্বিতীয় এপিসোড। শর্ট টার্ম আর লং টার্মের কথা বলে আমি বোঝাচ্ছিলাম যে যখনই কোনো একটা বড় ধরনের পট পরিবর্তন আসার চেষ্টা করে, তখন মানুষকে আমি দেখি যে প্রচণ্ড রকমের বিচলিত হয়ে যাচ্ছে। তার আজকে একটা পরিবর্তন দরকার, আগামীকালকে একটা পরিবর্তন দরকার, আজকে ক্ষমতা গ্র্যাব করতে হবে, কালকে ক্ষমতা গ্র্যাব করতে হবে, এরকম একটা খুবই অদ্ভুত মানসিকতা আমি লক্ষ্য করেছি। কিন্তু ইতিহাস যদি পর্যবেক্ষণ করি, তাহলে এই জিনিসটা আসলে এভাবে কাজ করে না। প্রথমত, আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিছু সময় থাকে, যে সময়গুলোতে মানুষ যদি ক্ষমতা নেওয়ার চেষ্টা করে বা তখন যদি মানুষ প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করে, তাহলে একটু বেশি প্রবলেম আর কি। তখন প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করাটা না করার থেকে বেশি খারাপ। যেমন ধরেন একদম 5ই আগস্টের পরবর্তী সময়ে, ওই সময়টাতে একটা ব্যাপার ছিল যে ওই সময় ঠিক যারাই ক্ষমতা নেবে তারা একটা মারা খাবে। যদি আমি এভাবে বলার চেষ্টা করি যে 71 পরবর্তী সময় আওয়ামী লীগ অথবা বঙ্গবন্ধু হঠাৎ করে এত একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেন কেন? 3 বছরের মধ্যে এত অসন্তোষ, এত ডামাডোল, এত বিপ্লব, এত প্রতিহিংসা, এগুলো কোত্থেকে আসলো? মূল কারণটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করছে, সেটা আসলে একটা জায়গা ছিল, যে জায়গাটা যেই নেবে সেই মারা খাবে। একটা সিমিলার অবস্থা হচ্ছে 5ই আগস্টের পরবর্তী সময় যেই ক্ষমতা নেবে সে একটা মারা খাবে। এটাকে অ্যাভয়েড করার কোনো উপায় ছিল না। আর যখন আপনি এটা দেখতে পাবেন না এবং তারপরে যদি ক্ষমতা নিতে আপনি বাধ্য হন, তাহলে অফকোর্স সেটা মানে যদি দেখতে পেয়েও থাকেন, বাধ্য হইলে তার কিছু করার নাই। যেমন বঙ্গবন্ধুকে ক্ষমতা নিতে হইতো 71-এর পরে যখন দেশে তিনি ফিরে আসছেন, এখানে আর কোনো চয়েস ছিল না। তিনি যদি আবারও একটা নির্বাচন দিতেন, যে আচ্ছা ঠিক আছে আমরা 70-এর নির্বাচনকে বাদ দেই, আমরা নতুন করে নির্বাচন করি, তাহলে যদি এমনও হইতো যে মানে যখন ছাত্রলীগ ভেঙে জাসদ টাসদ হয়ে গেছে বা অন্যান্য দলগুলো যদি ফিরে আসে, ন্যাপ যদি বলে যে আমরা একটু প্রতিদ্বন্দ্বিতা করব, কিছু যদি মেজরিটি যদি আওয়ামী লীগ পেয়েও থাকে, অন্যান্য ছোট ছোট জায়গাতে যদি সংসদের মধ্যে এসে অন্যান্য দলগুলো ঢোকে, অনেকে মনে করতেন যে তাহলে হয়তো এই বিপর্যয় এড়ানো যাইত। যেমন আহমদ সফার মনে হয় একটা এরকম উক্তি ছিল, অথবা সরি আহমদ সফার না, আহমদ সফার বরাতে উনার প্রফেসরের যে উক্তি, ওইখানে উনি বলছিলেন যে বঙ্গবন্ধুকে নাকি তিনি যে বলছিলেন, যে অধ্যাপক আব্দুর রাজ্জাক গিয়া বলছিলেন যে আপনি কি মানে আপনার অপোনেন্টকে 100টা আসন ছেড়া দিবেন না? তখন উনি কিছু বলেন নাই, তখন ভাবছেন যে না, এটা তো ঠিক হইতেছে না, বঙ্গবন্ধু যেন মারা খাবেন। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে যে ওই সময়ে যদি ওই পরিস্থিতিতে 100টা আসন ছেড়ে দেওয়া হইতো, দ্যাট উডন্ট মেক এ লট অফ ডিফারেন্স। মানে ওই জিনিসটা এখনো প্রযোজ্য। অনেকে মনে করেন যে যদি এখন নতুন করে একটা জাতীয় সরকার গঠন করা হইতো, তাহলে হয়তো জাতীয় সরকার গঠন করা হলে হয়তো অনেকগুলা প্রবলেম কমে আসতো। আসলে আমার ধারণা আছে যে আসতো না প্রবলেম কমে। এই মুহূর্তে যদি এমন হয় যে বিএনপি এসে যদি একটা জাতীয় সরকার গঠনও করতো, যেখানে বিএনপির মেজরিটি আছে, অন্যদের ছোট 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 অংশ 5ই আগস্টের পরে, তাহলে মারাটা খাইতো বিএনপি। বিএনপি সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তো। কারণ দুনিয়ার যেই ক্ষমতায় আসুক, দুনিয়ার যেভাবে ক্ষমতার বড় অংশটা নিয়ে যাক 5ই আগস্ট পরবর্তী সময় অথবা 71 পরবর্তী সময়, সে আসলে খুব ভালো কিছু করতে পারতো না। এই যে ডক্টর ইউনূসের সরকার এখানে আছে, ডক্টর ইউনূসের সরকার যে খারাপ করতেছে, তার কারণ হচ্ছে এখানে মানে স্বয়ং যদি আমরা জর্জ ওয়াশিংটনকে বসায় দিই এখানে, যে আচ্ছা আপনি রাষ্ট্র চালান, উনিও মারা খাবেন। আব্রাহাম লিঙ্কনকে বসায় দিলে উনিও মারা খাবেন। এখানে আসলে এমন কিছু না যে এটা ডক্টর ইউনূস দেখে মারা খাচ্ছে। কার ইন্টেনশন কেমন সেটা বড় ব্যাপার না, কারণ প্রত্যেকের নিজস্ব এজেন্ডা থাকতো, কিন্তু সবাই মারা খাইতো এই পরিস্থিতিতে। এখানে যদি বিএনপি আসতো, তাহলে বিএনপির আগামী 10 বছর ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল না। জাতীয় সরকারের প্রস্তাবনা বিএনপি কেন বাতিল করেছে সেটা আমরা পুরাপুরি জানি না। কোনো একটা হয়তো যৌক্তিকতা আছে তাদের দিক থেকে, কিন্তু এটা তাদের জন্য সবচেয়ে ভালো জিনিস হয়েছে। বিএনপি কালিমা থেকে দূরে থাকতে পারছে এবং পরবর্তীতে যখন বিএনপি ক্ষমতায় আসবে, তখন তাদের নামে এই সময়কার চাঁদাবাজি এসে জুটতে পারে, তার আগের প্রবলেমগুলো এসে জুটতে পারে, কিন্তু এই সময় সরকারের একদম হাতের মুঠোয় নাগালের মধ্যে থেকে যেরকম জিনিসগুলোকে নষ্ট করা হয়েছে বা যেসব জিনিসগুলোতে আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই এই যে ছিনতাই, খুনাখুনি, অপরাধ, অনেক ক্রাইম রেট বেড়ে গেছে অনেক, এগুলোর জন্য আসলে বিএনপিকে কেউ দোষ দেবে না। কিছু চাঁদাবাজির দোষ দিবে, এবং চাঁদাবাজিতে আবার সবাই প্রপোর্শনালি সবাই চাঁদাবাজি করছে, সো ওই দোষটা বিএনপি সামহাও ম্যানেজ করতে পারবে। দ্যাটস নট এ ভেরি বিগ ডিল। কিন্তু যদি তারা ক্ষমতায় চাইতো, মারা খাইতো।
যেমন যদি আমরা আগের সময় দেখি যে কিছু কিছু সময় আছে, এটা আবার অপোনেন্টের জন্য সত্য, যে ধরেন যে এখন অলরেডি ক্ষমতায় চলে গেছে ডক্টর ইউনূসের লোকজন এবং আমাদের এনসিপির কিছু ভাই ব্রাদার, এরপরে বাকি যারা আছে যেমন শিবিরের পোলাপান, তারা ক্ষমতা ফেরত পাওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে গেল হঠাৎ করে কয়েক মাস পরে। এটা এক ধরনের ব্যাকফায়ার করবে, যে জিনিসটা বিএনপি অ্যাভয়েড করার চেষ্টা করতেছে ফর এ লং টাইম, যে আমরা সরাসরি চেষ্টা না করি ক্ষমতাটা নেওয়ার। কারণ যদি এটা এখন চেষ্টা যে করবে, ক্ষমতার বিরোধিতা করারও যে চেষ্টা করবে, সেও মারা খাবে। যে মারাটা খাইছিল জাসদ 72 থেকে 75 সালের মধ্যে। এই জিনিসটা এই জন্য বলতেছে যে লং টার্ম আর শর্ট টার্মে আলোচনাটা এই জন্য জরুরি, যে কোন সময় আপনি আসলে শর্ট টার্ম গেইন খুঁজবেন না। যেমন বর্তমানে এনসিপির পোলাপান বা ধরা যাক যে নাহিদ এবং আসিফ যদি উপদেষ্টা পরিষদে না ঢুকতো, তাহলে দে উড হ্যাভ এ বেটার চান্স যে সামনে একটা ভালো প্রভাব ফেলার জন্য। অথবা কি বলবো, যে যদি এই সময় তারা সরকারে না থাকতো, তাহলে তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকতো। সার্জিস হাসনাত হয়তো লাফালাফি করার কারণে যেসব চাপের মধ্যে পড়ছে, সেই সেম লাফালাফি করার কারণে হয়তো কম চাপের মধ্যে পড়তো। এবং এই জিনিসটা একইভাবে জামাত শিবিরের জন্য প্রযোজ্য। জামাত শিবিরও এই সময় যে কয়টা ফাল মারছে, এগুলো আসলে তাদের, আমি মনে করি যে মানে রেটিং বাড়ায় নাই পোলের মধ্যে। কারণ কি, শর্ট টার্মে আপনি লাভ দিবেন কেন? আওয়ামী লীগ এখানে সবচেয়ে বেশি, মানে যতটুকু তাদের ইমেজ পুনরুদ্ধারের ব্যাপারগুলো আসছে, আওয়ামী লীগ মনে আমি শেখ হাসিনা বোঝাচ্ছি না, কিন্তু ওভারঅল আর কি, সেটা আসছে এই কারণে যে শর্ট টার্মে তারা আবার একটা ছবল মারার চেষ্টা করে না। তারা এক বছর চুপ করে বসেছিল, কারণ এরা বড় রাজনৈতিক দল, তাদের প্রজ্ঞা আছে, তারা যতটুকু বুঝতে পারছে যে এখানে এই সময়টার মধ্যে, যেটা বলতেছিলাম যে এই শর্ট টার্মের মধ্যে যেই এখানে ঢুকতে যাবে, যে এখানে একটু গাটা ঢুকাবে, সেই মারা খাবে। এখানে আসলে বাঁচার কোনো উপায় নাই। সুতরাং এই জায়গাটা আপনাকে ছেড়ে দিতে হবে। মুক্তমনারা বা যারা প্রগতিশীল, তারা যদি এই সময় এসে মানে বেশি চাপ দেওয়ার চেষ্টা করতো, যেমন অনেকে চুপচাপ ছিল, অনেক দিন ধরে চুপচাপ ছিল, তাতে করে কিন্তু কোনো ক্ষতি হয় নাই মুক্তমনাদের, তাতে করে প্রগতিশীলদের কোনো ক্ষতি হয় নাই। বরঞ্চ চুপচাপ থাকার কারণে এখন যখন তারা 15ই আগস্ট উপলক্ষে একটা স্ট্রাইক ব্যাক করতেছে, বা বিভিন্ন সময় যেরকম আমরা দেখতেছি শিল্পীরা স্ট্রাইক ব্যাক করতেছে, এখন এটা কাজে দিতেছে। সুতরাং ওই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, যে কোন সময় আপনি আসলে এই শর্ট টার্মের মধ্যে অনেক কিছু ছেড়ে দিতে হয় অপোনেন্টকে, যাতে অপোনেন্ট হচ্ছে একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। অর্থাৎ ইনএভিটেবলি যদি আপনার মারা খাইতে হয় কোনো একটা সময়, বা যে কেউ মারা খাবে বলে আপনি জেনে থাকেন, তাহলে ওই জায়গাটা আপনি ছেড়ে দিবেন এমন কাউকে যে মারা খাইলে আপনার জন্য ভালো, সে এসে মারা খাক। যেমন আপনার বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ, যেমন ডানপন্থীরা কিছু কাজ করছে এক বছরের মধ্যে, আমি সবগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করি না, এবং অনেকেই সবগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করে নাই ইনস্ট্যান্টলি। কারণ কি, কারণ আমাদের দেখানোর দরকার নাই যে প্রতিটা পদে পদে এরা কত খারাপ করতেছে। কিন্তু যখনই সময় হয়েছে, যেমন যখনই প্রশ্ন আসছে যে ঐক্যটা ভাঙলো কে, তখন কিন্তু ডানপন্থীরা একদম ওই ফায়ারিং স্কোয়াডের মধ্যে পড়ছে। এই জিনিসটা বারবার বলার দরকার হয় নাই। ওই সময়গুলোকে আপনি যাইতে দিবেন। যেমন মানুষ এসে যখন বলে, আচ্ছা ভাই সব তো নিয়ে গেল অমুকরা, সব তো কেউ নিয়ে যাইতেছে না, এই ধরনের একটা পরিস্থিতিতে আপনি শর্ট টার্মে যে মারা খাইতে চায় তারা মারা খাইতে দেন। এবং আমরা যদি মনে করি যে 72 থেকে 75-এর মধ্যে জিনিসপাতি ভিন্নভাবে ঘটতে পারতো কিনা, সম্ভাবনা আছে যে ঘটতে পারতো, কিন্তু ওইটা আসলে আওয়ামী লীগ মানে কোনোভাবেই ওটাকে আসলে এড়াই যেতে পারতো না। আর ওইটা যদি এড়াই যাওয়ার সম্ভাবনা থাকতো, তাও যাইতো কিনা সন্দেহ আছে, কারণ তখনও তারা কিন্তু জানতো না যে ওইখানে এড়াই না গেলে যেটা প্রবলেম হবে। যে জিনিসটা এখন যদি আমরা আবার ফিরে যেতে পারি, সব কিছু জেনে বুঝে যদি আমরা ফিরে যেতে পারি, তাহলে আওয়ামী লীগ হয়তো আরেকটা নির্বাচন দিবে, যদি এটা হয় না কখনো যদিও, কিন্তু বলতেছি আর কি, যে একই মানুষগুলো যদি ফিরে যেতে পারতো টাইম ট্রাভেল করে, যারা মারা গেছেন সবাই সহ, তাহলে হয়তো তখন একটা নির্বাচন দিতেন ওনারা। নির্বাচন দেওয়ার পাশাপাশি হয়তো কিছু মানুষজনকে আপনি প্রেশার গ্রুপ হিসেবে বাইরে রেখে দিবেন। যে জিনিসটা পুরাপুরিভাবে করতে হইলে আপনার এই যে সরকারের ভিতর ঢুকা যাবেন। এই আপনার এনসিপি মারা খাইছে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে ওনারা লং টার্ম প্ল্যানের দিকে যাওয়ার সাথে সাথে শর্ট টার্মটাও খাইতে চাইছে। ওনাদের যদি প্ল্যান থাকতো যে 10 বছর পরে তারা একটা জায়গাতে পৌঁছাইতে চায় এবং এই সময়টাতে তারা সফট খেলবে, তাহলে ভালো হইতো। কিন্তু আমাদের ধারণা হচ্ছে যে ফরহাদ মাজারের ব্রেন চাইল্ড হওয়ার কারণে তাদের মাথার মধ্যে এগুলো আসে নাই। সো এইটা একটা বিশাল ডিসকাশন হইতে পারে যদি একাডেমিকভাবে সবগুলোকে নিয়ে আসি। যেমন ওইখানে ন্যাপ ছিল, ন্যাপের মধ্যে ভাসানির হচ্ছে একটা অংশ ছিল, তারা কি খুব দাঁড়াইতে পারছে? তারা কি মানে 70-এর আগেও খুব একটা পাওয়ার চান্স পায় নাই, এবং পরে তো আরও পায় নাই, এবং ওইখানে আবার একটা চীনপন্থী মস্কোপন্থী হয়েছে। সো ব্যাপার হচ্ছে যে ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে সবগুলা দলের, যে এতগুলো দল একসাথে আগায় আসতেছিল, বা কিছু না কিছু সম্ভাবনা ছিল যে মুক্তিযুদ্ধের পরে অথবা 5ই আগস্টের পরে
একটা বড় পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এখানে একটা খাবলা দিয়ে কেন একটা বড় পাওয়ার নিতে পারলো না? তার কারণ হচ্ছে যে তারা শর্ট টার্ম আর লং টার্মে পার্থক্য বুঝে নেয়। অ্যান্ড এখন যখন মানুষ আমাকে বিচলিত করার চেষ্টা করেন যে আচ্ছা আপনি এই জিনিসটা নিয়ে কেন বললেন না, 1 মাসের মধ্যে এগুলো হয়েছে, 1 বছরের মধ্যে এগুলো হয়েছে। এই 1 বছরের মধ্যে যেগুলো হইতেছে, যারা পাওয়ারের কেন্দ্রবিন্দুতে যাইতেছে এরা না তুমি কথাই বলতে চাই না, এটা তো ভালো। এই সময় তো আসলে আপনি লং টার্ম প্ল্যান করলে এই শর্ট টার্মের মধ্যে আপনি ঢুকবেন না, ঢুকে মারা খাবেন নাকি এখানে? এদেরকে মারা খাইতে দেন, এবং যখন স্মোক স্ক্রিনটা চলে যাবে তখন আপনি দেখতে পাবেন যে আপনার কি করা উচিত বা কার কি করা উচিত ছিল। সো এই জিনিসটা সবসময় আলোচনার মধ্যে বা মাথার মধ্যে রাখতে হবে আপনাকে রাজনীতি করতে আসলে, বা রাজনৈতিক যে কোনো জিনিস ব্যবচ্ছেদ করতে হলে, যে এটা আসলে বিভিন্ন লোকজন, যেমন এখানে এই মাজার ভেঙে দিল, ওইখানে সেটা করলো, এখানে একটা হচ্ছে মানে চাঁদাবাজি করতে যে মানুষ মেরে ফেললো, সবগুলো ঘটনায় যখন দেখতে যাবেন তখন আপনি চিন্তা করার চেষ্টা করবেন যে কোনটা শর্ট টার্মের জিনিস, কোনটা লং টার্মের জিনিস। যেটা লং টার্মের জিনিস না, সেটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। অফকোর্স মন মেজাজ খারাপ হয় যখন এরকম একটা অরাজকতা দেখা যায়, একটা ক্রাইম হয়, একটা মানুষের অধিকার নষ্ট হয়, তখন মন মেজাজ তো অবশ্যই খারাপ হয়। কিন্তু মন মেজাজ খারাপ হওয়া এবং একটা বড় ধরনের প্যানিক অ্যাটাকে পড়া যাওয়ার মধ্যে পার্থক্য আছে। আমার মন মেজাজ খারাপ হয় কিন্তু আমি প্যানিক অ্যাটাকে পড়ি না। আমি মনে করি না যে দেশ ধ্বংস হয়ে যেতেছে, আমি মনে করি না যে দেশের বিশাল ক্ষতি হয়ে যেতেছে যেটা ইরিভার্সিবল, বরঞ্চ এটার কারণে দেশ ফিরে আসবে, বাট আমাদের অনেক প্রাইস পে করতে হইতেছে। এটা ট্রু, এবং এই ধরনের পরিস্থিতিতে আপনাকে প্রাইস পে করতে হবে। কিন্তু কথা হচ্ছে আপনি বিচলিত হবেন কিনা, আপনি প্যানিক অ্যাটাকে পড়ে যাবেন কিনা, আপনি 100টা এপিসোড বানাতে থাকবেন কিনা যে আচ্ছা এখানে চাঁদাবাদি হয়েছে, ওখানে খুন হয়েছে, এখানে মাজার ভাঙছে, ওখানে হিন্দুর বাড়ি ভাঙছে, এখানে মুক্তিযোদ্ধাদের গলায় জুতা মালা পরাইছে, ওইখানে সাংবাদিক মায়েরা ফেলছে। এই জিনিসগুলোকে আপনি এতটা বিচলিত হয়ে হাইলাইট করার চেষ্টা করবেন কিনা, নাকি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে এটা শর্ট টার্মে যেগুলো হচ্ছে সেগুলো অত্যন্ত স্যাড, অত্যন্ত মন মেজাজ খারাপ করার মতন বিষয়, কিন্তু এত বিচলিত হওয়ার মতন বিষয় না। এতে করে সঠিক স্বাধীনতার পক্ষের শক্তির খুব একটা ক্ষতি হইতেছে না, যে আপনি বলবেন যে দেশ একেবারে আফগানিস্তান হচ্ছে না এগুলোর কারণে, বরঞ্চ দেশের ভবিষ্যতে আফগানিস্তান হওয়া থেকে রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ শর্ট টার্মে যারা মাথা ঢুকাইছে তারা সৌভাগ্যক্রমে স্বাধীনতার পক্ষের শক্তি না। দেখা যাক কি হয়। আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে চোখ রাখতে পারেন, এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই অ্যাঙ্গেলের মাহাত্ম্য কতটুকু। তবে আজকে আমরা বেশি কথা বলবো না। আমি গত বেশ কয়েকদিন ধরে খুব দৌড়ের ওপর আছি, তারপর মনে হলো যে অনেকদিন ধরে ভিডিও পোস্ট করা হচ্ছে না, এবং এই বিষয়টা নিয়ে কথা বলার কথা, আমাদের 10টা পয়েন্ট নিয়ে কথা বলার কথা, সো চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আজকের মতন বিদায়।